সাবেক আইজিপি এ.কে.এম শহীদুল হক সহ ৩ মামলায় ১৩ জনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। এ বিষয়ে আরও জানাতে ট্রাইব্যুনাল থেকে সরাসরি যুক্ত হয়েছেন সহকর্মী মিজান আহমেদ। মিজান, এই বিষয়ে আর কি তথ্য আছে আপনার কাছে, জানাবেন বিস্তারিত। সাথে যেমনটি আপনি দর্শকদের জানাচ্ছিলেন, আসলে প্রথম যে মামলাটি সেই মামলাটি হচ্ছে আসাবুল ইয়ামিন, অর্থাৎ সাভারে আসাবুল ইয়ামিন হত্যার যে মামলা সেই মামলায় অভিযুক্ত রয়েছেন ৬ জন এবং এই মামলাটি হচ্ছে সেই মামলা, অর্থাৎ এপিসি ভ্যান থেকে যে একটি শিক্ষার্থীকে যে ফেলে দেওয়া হয়েছিল, যে ভিডিওটি ব্যাপক সমালোচনার জন্ম দেয়, সেই আসাবুল ইয়ামিন হত্যাকাণ্ডের সেই মামলা। এখানে ৬ জন অভিযুক্ত রয়েছেন। এর পাশাপাশি শাপলা চত্বর গণহত্যার অভিযোগে যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে মিস কেস ফাইল করা হয়েছিল, সেই মিস কেস 15/2025 সেই মামলাটিও আজকে রয়েছে। যে মামলার প্রথম এবং প্রধান আসামি রয়েছেন শেখ হাসিনা, সেই মামলায় কিন্তু আজকে ৪ জন অভিযুক্তকে হাজির করা হয়েছে। সেই ৪ জনের মধ্যে একজনের নাম আপনি যেমনটি জানাচ্ছেন সাবেক আইজিপি, এর পাশাপাশি সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, তাকেও কিন্তু হাজির করা হয়েছে এই মামলায়, যিনি পরবর্তী সময়ে কিন্তু ডেপুটি স্পিকার ছিলেন। এবং এই মামলায় ৪ জন অভিযুক্ত রয়েছেন। এর পাশাপাশি আজকে আরেকটি আলোচিত মামলা, সেটা হচ্ছে শহীদ আনাস হত্যা মামলার দ্বিতীয় দিনের সাক্ষ্য গ্রহণ হবে এবং এদিন আনাসের মা সঞ্জিদা খান তিনি কিন্তু আজকে কিন্তু তার সাক্ষ্যটি দেবেন এবং এর প্রথম সাক্ষ্য গ্রহণ হয়েছে কিন্তু আনাসের বাবার সাক্ষ্য গ্রহণের মধ্য দিয়ে এবং পরবর্তী পর্যায়ে কিন্তু আসামি পক্ষ থেকে সেই সাক্ষীকে জেরাও করা হয়েছে এবং আজকে হয়তো সঞ্জিদা খানের সাক্ষ্য গ্রহণের পর তাকেও জেরা করা হবে। আর এই মামলার যে ধারাবাহিকতা, সেই ধারাবাহিকতা যদি বলতে হয়, 5ই আগস্ট আনাস সহ 6 জনকে চাংখারপুলে যে হত্যার ঘটনা, সেই হত্যার ঘটনায় রাষ্ট্রপক্ষের চূড়ান্ত তদন্তপত্র এবং তারপর আনুষ্ঠানিক অভিযোগ এবং সবশেষ অভিযোগ গঠনের মধ্য দিয়ে কিন্তু সেই বিচারিক কার্যক্রমটি শুরু হয়েছে। 11ই অগাস্ট আমরা দেখলাম যে এই বিষয়ে ওপেনিং স্টেটমেন্ট দিয়েছেন চিফ প্রসিকিউটর এবং সেই ধারাবাহিকতায় আজকে দ্বিতীয় দিনের সাক্ষ্য গ্রহণ হবে। তো এই ছিল এই 3টি মামলা এবং এই 13 জনের মধ্যে সুনির্দিষ্টভাবে মামলার পরিভাষায় বলতে গেলে 4 জনকে আসামি বলা যায়, বাকি 9 জন হচ্ছেন অভিযুক্ত আর 2 জন রয়েছেন পলাতক। তো এই ছিল আজকের সবশেষ তথ্য। সামনে কোনো তথ্য আসলে আপনার মাধ্যমে পরবর্তী সময় তা দর্শককে জানিয়ে দেবো। ফিরে যাচ্ছি স্টুডিওতে সাথী আপনার কাছে। ধন্যবাদ মিজান। নতুন নকশার 100 টাকার নোট বাজারে ছাড়ার কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশের ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থাপত্যকে প্রাধান্য দেয়া এই নোট দুপুর 12টার পরে বাংলাদেশ ব্যাংকের কারেন্সি বিভাগ থেকে সংগ্রহ করতে পারবে বাণিজ্যিক ব্যাংকগুলো। তবে গ্রাহকরা টাকা হাতে পাবেন বুধবার থেকে। কেন্দ্রীয় ব্যাংক জানায়, গভর্নর ডক্টর আহসান এস মনসুরের সই করা নতুন 100 টাকার নোটের সামনের অংশে বাম পাশে বাগেরহাটের 7 গম্বুজ মসজিদের ছবি এবং মাঝখানে পাতা ও কলিসহ প্রস্ফুটিত জাতীয় ফুল শাপলার ছবি থাকছে। পেছনের অংশে আছে বিশ্ব ঐতিহ্যের সুন্দরবনের দৃশ্য। জলছাপ হিসেবে দেখা যাবে রয়্যাল বেঙ্গল টাইগারের মুখ, নিচে 100 সংখ্যা ও বাংলাদেশ ব্যাংকের মনোগ্রাম। প্রথমে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে ইস্যু করা হবে এবং পরে ধাপে ধাপে কেন্দ্রীয় ব্যাংকের অন্যান্য শাখা থেকেও পাওয়া যাবে। এর আগে একই সিরিজের 1000, 50 ও 20 টাকার নোট ছাড়া হয়েছে। বাকি মূল্যমানের নোটও পর্যায়ক্রমে চালু করা হবে। দুর্দশাগ্রস্ত ব্যাংকের চাপ সামলাতে না পেরে পদত্যাগ করেছেন কমার্স ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক, এমনটাই দাবি করেছেন ব্যাংকটির পর্ষদ চেয়ারম্যান। তবে কয়েকটি গণমাধ্যমে এ নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। বিষয়টি নিয়ে পদত্যাগ করা ব্যবস্থাপনা পরিচালক মোশাররফ হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, কোনো ভুল বুঝাবুঝি নয়, বরং ব্যক্তিগত কারণেই পদত্যাগ করেছেন তিনি। আওয়ামী লীগ সরকারের সময় বিতর্কিত ব্যবসায়ী এস আলমের নিয়ন্ত্রণে থাকায় প্রায় ডুবতে বসে বাংলাদেশ কমার্স ব্যাংক। অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর পর্ষদ পুনর্গঠন করে দেয়া হয়। দুর্দশাগ্রস্ত ব্যাংকটিকে ঘুরে দাঁড় করানোর চ্যালেঞ্জ নেয় নতুন পর্ষদ। পরিবর্তন আসে ব্যবস্থাপনা পরিচালক পদেও। ব্যাংকটির পর্ষদ চেয়ারম্যান বলছেন, ব্যবস্থাপনা পরিচালক মোশাররফ হোসেন দায়িত্ব নেয়ার 6 মাস পেরিয়ে গেলেও ব্যাংকটির আর্থিক সূচকে আশানুরূপ উন্নতি হয়নি। খেলাপিঋণের পরিমাণ বৃদ্ধি, ব্যাংকের লোকসানের পরিমাণ বৃদ্ধি হওয়ার কারণ সম্পর্কে তার কাছে জানতে চাওয়া হয়, পর্ষদ জানতে চায়। তিনি এর কোনো উত্তর না দিয়া পদত্যাগ করবেন বলে
এবং আগামীকাল পদত্যাগ করবেন এই বলে তিনি পর্ষদ সভা থেকে চলে যান। এ অবস্থায় ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করার কথা জানান মোশাররফ হোসেন। আসল কারণ তো সবশেষে ব্যক্তিগতই, যেহেতু আমি পদত্যাগ করছি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সিদ্ধান্ত জানাবে, আমি ওই অপেক্ষায় আছি। তবে পর্ষদ চেয়ারম্যানের অভিযোগ, বিষয়টি নিয়ে অপপ্রচার চালাচ্ছে একটি স্বার্থান্বেষী মহল। বিজনেস প্ল্যান করা, খরচ কিভাবে কমানো হবে, আরও বিভিন্ন বিষয়, মানব সম্পদকে যে পুনর্বিন্যাস এবং সঠিক ব্যবহার নিশ্চিত করার জন্য তাকে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে, কিন্তু তিনি কোনো উদ্যোগী নেন নাই। কেন্দ্রীয় ব্যাংক বলছে, নিয়ম অনুযায়ী পদত্যাগ করা এমডির বক্তব্য জানতে চাওয়া হবে। উনি যে পদত্যাগ করলেন এর পিছনে অন্য কোনো রহস্য জড়িত আছে কিনা, এই ব্যক্তিগত কারণটা কি, বা এখানে কোনো অনৈজ্য যে কথাটা ব্যক্ত অব্যক্ত কোনো বিহাইন্ড দ্য সিন অন্য কিছু আছে কিনা, ওইটা বাংলাদেশ ব্যাংক দেখে। ব্যাংকের এমডি সহ যে কোনো কর্মকর্তাকে প্রচলিত আইনে অপসারণের ক্ষমতা পর্ষদের হাতে রয়েছে বলেও জানান মুখপাত্র। রেদওয়ানুল হক, ডিবিসি নিউজ, ঢাকা। সফল অস্ত্রোপচারের পর 10 দিনের চিকিৎসা শেষে রাজধানীর গুলশানের ইউনাইটেড হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। গুলশানে ব্রিফিং করছেন জামায়াত নেতারা, সরাসরি চলে যাচ্ছে সেখানে। এমডি থেকে শুরু করে একেবারে আয়া সুইপার যারা কাজ করেন প্রত্যেকেই শতভাগ দিয়ে, তার চেয়ে বেশি দিয়ে ওনার সেবা শুশ্রূষা করার জন্য তারা প্রচেষ্টা চালিয়েছেন। আমরা আজকের এই সময়ে প্রফেসর মমিনুজ্জামান, প্রফেসর জাহাঙ্গীর কবির এবং দুইজন বিজ্ঞ প্রফেসরের যে টিম আছে, সেই টিম এই হসপিটালের যিনি মালিক আছেন, এমডি আছেন, তারা থেকে শুরু করে এখানকার যারা দারোয়ান, পিয়ন, সুইপার, সিকিউরিটি থেকে সর্বপর্যায়ের ব্যক্তিদের প্রতি বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে এবং এই জাতির পক্ষ থেকে অত্যন্ত কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আমরা আল্লাহর কাছে মুনাজাত করি, আল্লাহ যেন তাদেরকে দুনিয়া আখিরাতে কল্যাণ দান করে। আমি জাতির পক্ষ থেকে বলেছি এই জন্যে, আমাদের মাননীয় আমির এখন কোনো একজন দলের ভিতরে সীমাবদ্ধ ব্যক্তি নন, পুরা জাতি ওনাকে রেসপেক্ট করে, পুরা জাতি ওনার উপর আস্থা রাখে। সীমাহীন লুটপাটে বিলীনের পথে সিলেটের ভোলাগঞ্জে সাদা পাথর। দিন রাত শত শত নৌকা দিয়ে প্রকাশ্যে লুটপাট হলেও প্রশাসন ছিল নির্বিকার। ভোলাগঞ্জে সাদা পাথরে আছেন সহকর্মী প্রত্যুষ তালুকদার, তার কাছ থেকে জানবো বিস্তারিত। প্রত্যুষ, পাথর লুটের পর ওই এলাকার বর্তমান পরিবেশ ও পর্যটনের কি চিত্র দেখছেন, আর এ ব্যাপারে প্রশাসনের পক্ষ থেকে কি এখনো কিছু জানাবেন বিস্তারিত? আমি এখন রয়েছি সাদা পাথর পর্যটন স্পটে। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এই জায়গাটিতে সাদা পাথর অর্থাৎ ধূসর পাথর সারি সারি ছিল এবং সাধারণ যারা পর্যটক রয়েছে তাদের পদচারণায় কিন্তু মুখরিত থাকতো সব সময়। তো আজকে এটি একটি ধ্বংসস্তূপের মতো, অর্থাৎ বিরানভূমি, এখানে লোকজন নেই। অনেকগুলো গর্ত রয়েছে, যে গর্তগুলো সাক্ষ্য দিচ্ছে গেল কয়েকদিনের লাগামহীন লুটপাটের। তো এখানকার স্থানীয় জনসাধারণ যেটি আমাদেরকে জানিয়েছেন যে আসলে শত শত নৌকায় করে প্রকাশ্যে মানুষজন এখান থেকে পাথরগুলো লুট করে নিয়েছে এবং সেই সময়টায় যখন লুটপাট হয় তখন আসলে প্রশাসনের কোনো তেমন কোনো তৎপরতা তারা দেখেননি, যদিও গতকাল একটি অভিযান পরিচালিত হয়েছে এখানে এবং আজকে কৌশলগত কারণেই হয়তো স্থানীয়রা বলছেন যে যারা লুটপাটকারী তারা এখানে ঘটনাস্থলে আসেননি। একজন প্রত্যক্ষদর্শীর কাছ থেকে সরাসরি জানবো। আপনি একটু আমার কাছে আসবেন। আসলে লুটপাটের সময় কি চিত্র আপনার চোখে পড়েছে, আপনারা দেখেছেন? আমরা গণমাধ্যমে দেখেছি, আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে, আপনি কি দেখেছেন একটু বলুন। যে সময় লুটপাট হয় আমরা অনেক সময় এখানে থাকি, আসিলামও, তখন আমরা পাবলিকরে দাওয়ানি দিলে ওরা যায় না, পাথর নিয়েই যায়। তখন এখানে উপস্থিত কোনো প্রশাসন ছিল না। এই যায় কয়দিন লুটপাট হয়েছে, শুধু একটা এই প্রশাসনের অভাবে এখান থেকে পাথর শুধু সাধারণ মানুষে নিয়ে গেছে। কিভাবে নিছে, কি করে? এই বার্কিত নৌকা করিয়া হাজার শত শত নৌকা আইসা পাথর নিয়ে গেছে। মাঝে মধ্যে বিডিআর আইছে, সীমান্ত এলাকার বিজিবি আইছে, দাওয়ানি দিছে, দেওয়ার বাদে চলে গেছে, আবার বিজিবি ক্যাম্পে গেছে, আবার নৌকা দিয়ে বরিয়ে নিয়ে গেছে। আমরা সাধারণ পাবলিকের কথা ওরা মানতেছে না। আমরা দাওয়ানি 2-1 বার দিছিলাম, এই স্থানীয় যারা ব্যবসায়ী আছে ওরা মিলিয়া, কিন্তু আমাদের কথা শুনে নেই। আর যদি আমরা দৃঢ়ভাবে এখানে দেই তাহলে পাথর ছুটে মারে আমাদের উপরে।
উল্টো আপনাদের উপর আক্রমণ করা হয়। আক্রমণ করে। নিশ্চয়ই শুনছিলেন একজন প্রত্যক্ষদর্শী ব্যবসায়ী যারা প্রতিনিধি তারা বলছেন যে আসলে এখানে যারা পাথর লুটপাট করছে সেই ঘটনা কিন্তু নতুন নয়। আমরা গণমাধ্যম কর্মী হিসেবেও বারবার গত 1 বছর ধরে লুটপাটের বিভিন্ন সংবাদ প্রচার করেছি। প্রশাসনের সাথে বিষয়টি নিয়ে কথা বলেছি। প্রশাসন বলেছে তারা অভিযান করেছে বিভিন্ন সময়, কিন্তু যে বিষয়টি বাস্তবে ঘটছে সেটি হচ্ছে অভিযান শেষ হওয়ার পরপরই কিন্তু আগের সেই লুটপাটের চিত্র ফিরে আসছে এবং দিন এবং রাত উভয় সময়েই কিন্তু ব্যাপক হারে লুটপাট হচ্ছে। স্থানীয়রা আশঙ্কা করছেন এ ধরনের অবস্থা চলতে থাকলে কেবল এই ভোলাগঞ্জ নয়, সিলেটের জাফলং ইসিএ এলাকাসমূহ কিন্তু আসলে একটা সময় একেবারে বিলীন হয়ে যাবে। অর্থাৎ সিলেটের পরিবেশ প্রতিবেশ এবং পর্যটন শিল্পে ব্যাপক পরিমাণে একটি ধস নেমে আসবে এই আশঙ্কা করছেন স্থানীয়রা এবং অবিলম্বে একটি মাস্টার প্ল্যান কিংবা বড় ধরনের পরিকল্পনার মাধ্যমে এই অপকর্ম বন্ধে কার্যকর উদ্যোগ গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয়রা। এই ছিল সিলেটের ভোলাগঞ্জ সাদা পাথর পর্যটন স্পটের সর্বশেষ পরিস্থিতি। ধন্যবাদ প্রত্যুষ। জেলায় জেলায় সংকট সমস্যা, তা থেকে উত্তরণের চ্যালেঞ্জ আর সম্ভাবনার কথা তুলে ধরতে চলছে ডিবিসি এক্সপ্রেস। বিশেষ এ আয়োজনে মতামত থাকছে তৃণমূল থেকে শুরু করে নীতি নির্ধারকদের। ডিবিসি এক্সপ্রেস আজ সারাদিন আছে রাঙামাটি জেলায়। ডিবিসি নিউজের বিশেষ আয়োজন সিএসআরএম ডিবিসি এক্সপ্রেস আজ সারাদিন থাকবে পার্বত্য জেলা রাঙামাটি। ঠিক এই জেলাটি যেহেতু অপরূপ সৌন্দর্যের যে দৃশ্য প্রেক্ষাপট রয়েছে, বিভিন্ন যারা পর্যটকরা যারা আসছেন, এছাড়াও ব্যবসায়ী যারা আছেন, প্রত্যেকের কাছ থেকে আসলে তুলে ধরার চেষ্টা করব তাদের সমস্যা, দুর্ভোগ, বিভিন্ন বিষয়। আমার সঙ্গে এই মুহূর্তে যুক্ত আছেন এই রাঙামাটি জেলার যারা ব্যবসায়ী, তারা আসলে কতটুকু ক্ষতিগ্রস্ত হচ্ছে, কি কি বিষয় তাদের সমস্যা রয়েছে সেসব বিষয় তুলে ধরার চেষ্টা করবো। স্বাগত আপনাদেরকে ডিবিসি এক্সপ্রেসের। শুরুতে আপনার কাছে যেতে চাই, যেহেতু আপনি একজন ব্যবসায়ী, এই পর্যটকদের একটি স্থান বলা হয়, সেখানে আসলে ব্যবসায়িকভাবে আপনার কোনো ধরনের ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে কি ধরনের জটিলতা আছে আপনাদের ব্যবসায়িক? এখানে ওই জটিলতা বলতে আপাতত ওই এখন তো বর্ষাকাল, ওই রাঙামাটি পর্যটন যে আসার পর্যটন ঝুলন্ত ব্রিজ পানির নিচে চলে গেছে, মানুষও দেখতে পারতেছে না, সেজন্য মানে পর্যটনের আসা যাওয়া কম। সেজন্য আমরা ব্যবসায়িকভাবে মনে করেন আমাদের একটা বাৎসরিক প্রস্তুতি থাকে, ওই বীজখানে মানে ওই বর্ষাকাল হওয়াতে একটু পর্যটন কম আসার কারণে আমরা ব্যবসায়ীভাবে ক্ষতিগ্রস্ত। এটা আর কি ব্যবসায়ীভাবে আমরা ক্ষতিগ্রস্ত। পর্যটন ব্রিজ ঝুলন্ত ব্রিজ ডুবার কারণে আমরা ব্যবসায়ীভাবে ক্ষতিগ্রস্ত আছি, কারণ আমাদের বাৎসরিক প্রস্তুতিটা তো মানে 1 বছরের এই থাকে। এখন কথা বলছিলেন যে ক্ষুদ্র ঋণের কোনো সুবিধা? ক্ষুদ্র ঋণের ব্যাপার আমরা তো অনেক অসুবিধার মধ্যে আছি রাঙামাটিতে। দেখেন আমরা আজকে 50 বছর পর্যন্ত এরশাদ সরকারের পর থেকে বন্দোবস্তি বন্ধ, আপনার বাজার বন্ড বলেন, মৌজা বলেন বন্ধ। ব্যাংক থেকে আমরা কোন ব্যাংক যদি 100,000 ব্যাংকও রাঙামাটিতে হয়, আমরা ব্যাংক থেকে টাকা মানে ব্যবসায়ীরা ব্যাংক থেকে টাকা নিতে পারতেছে না, কারণ আমাদের ব্যাংকের যে কাগজপত্রগুলো, টাকার যে কাগজপত্রগুলো কোনো দোকানদার কোনো ব্যবসায়ী কাগজগুলো দিতে পারতেছে না। আসবো আপনার কাছে পরবর্তীতে। এখানে আলোচনা হচ্ছে একটু, তিনি তো অনেক কথা বলেন, আপনাদের কাছে কি মনে হয় যে আসলে ব্যবসায়ীরা ব্যবসায়ী হিসেবে আপনার কতটা ক্ষতিগ্রস্ত? হ্যাঁ, ধন্যবাদ। আসলে বাংলাদেশের অবকাঠামো উন্নয়নের দিক থেকে রাঙামাটি অনেক পিছনে। আমরা ভূমি জটিলতার কারণে ব্যবসায়ীরা ঋণ পাচ্ছি না, অথচ আমরা সরকারকে ইনকাম ট্যাক্স দিচ্ছি, ব্যাট দিচ্ছি, পৌর লাইসেন্স ট্যাক্স দিচ্ছি, কিন্তু আমরা উন্নয়নের এবং আমরা যে ঋণ পাবো ব্যাংক থেকে বা এই এনজিও সংস্থা থেকে আমরা পাচ্ছি না। এটার ব্যাপারে আমরা প্রশাসনিকভাবে অনেক যোগাযোগ করেছি। বর্তমানে আমাদের একটা নাগরিক পরিষদ অলরেডি গতকালও একটা বৈঠক হয়েছে ডিসি সাহেবের সাথে। আমরা এটার ব্যাপারে যদি কোনো সুরা আনা হয় আন্দোলনে যাওয়ার প্রস্তুতি আছে। আবার আপনার আইন শৃঙ্খলার দিক দিয়েও আমরা এখন রাঙামাটিতে একটা শিথিলতা অবস্থা। গত 3 দিন আগে আমরা BM2-তে 3টি দোকান। একটু ছোট করে একটু জানতে চাই আপনাকে, পর্যটন নিয়ে কোনো ধরনের আসলে অভিযোগ আছে কিনা, বা তারা আসলে কতটা বিমুখ হচ্ছে এই রাঙামাটিতে, কি ধরনের সমস্যা পড়তে হয়? রাঙামাটিকে রূপের রানী বলা হয়, কিন্তু বিগত দিনে এই রাঙামাটিতে কোনো উন্নয়ন হয় নাই। পর্যটন শহর বলা হয়, কিন্তু তার কোনো ছোঁয়া রাঙামাটিতে পড়ে নাই। আগে যে রাঙামাটি ছিল বর্তমানেও সে রাঙামাটিতে আছে, এবং বিশেষ করে আমাদের রাঙামাটি ব্যবসায়ীরা অনেক ক্ষতিগ্রস্ত। রাঙামাটিতে শুধু কাঠের ব্যবসা, মাছের ব্যবসা আর ফার্নিচার ব্যবসা, সাথে সব ব্যবসা সমৃদ্ধ, যার কারণে এখানে কাঠের ব্যবসা, মাছের ব্যবসা এবং ফার্নিচার ব্যবসা বন্ধ থাকার কারণে এবং অন্যান্য ব্যবসাগুলো ধসে পড়ছে, এবং সামনে যে আমাদের যে ব্যবসায়ীরা অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই যে দোকানদার ভাইরা এখন প্রতিদিনে পুঁজি হারাচ্ছে,
এমনকি আগে রাঙ্গামাটিতে চুরি হতো না, এখন আমাদের BM2-তে অনেক টাকা চুরি হয়ে গেছে। তা প্রশাসন থেকে আমরা এখনো পর্যন্ত কোনো পর্যটক সংখ্যাটা কি পরিমাণ আসছে এখন? পর্যটক আগের মতোই আসছে, কিন্তু যদি এখানে যদি সরকারে যদি এই পর্যটন খাতে যদি উন্নয়ন করে, তাহলে বিনিয়োগ করে, তাহলে আরো সুন্দর হবে বলে আমি মনে করি। অসংখ্য ধন্যবাদ আপনাদের প্রত্যেককেই। পরবর্তী সংবাদ দুপুর 2টায় থাকছে ভিন্ন কোনো জায়গা থেকে ভিন্ন কোনো সমস্যা নিয়ে কথা বলবো বা জানানোর চেষ্টা করবো। সঙ্গে থাকুন CSRM DBC এক্সপ্রেসে। ওয়াশিংটনে আইনশৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠা ও জননিরাপত্তা জোরদারে 800 ন্যাশনাল গার্ড সদস্য মোতায়েন এবং রাজধানীর মেট্রোপলিটন পুলিশ বিভাগের নিয়ন্ত্রণ ফেডারেল সরকারের হাতে নেওয়ার ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় সোমবার হোয়াইট হাউসে প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ ও অ্যাটর্নি জেনারেল প্যাম বন্ডিকে পাশে নিয়ে তিনি এই ঘোষণা দেন। এই সময় ট্রাম্প দাবি করেন ওয়াশিংটন ডিসি সহিংস গ্যাং ও অপরাধীদের কবলে পড়েছে, যদিও এ দাবি প্রত্যাখ্যান করেছেন ওয়াশিংটনের ডেমোক্র্যাট মেয়র মুরিয়েল বাউসার। এদিকে ট্রাম্পের এমন উদ্যোগকে প্রেসিডেন্টের ক্ষমতা বিস্তারের চেষ্টা বলছেন সমালোচকরা।